বউ শাশুড়ির কথোপকথনের সময়টিতে রমজান মিয়া কেমন যেন নির্বাক শ্রোতা বনেছিলেন। আনমনে তাদের কথা শুনছিলেন। এবার হাফসা বেগমের হাতটি ধরে বললেন, আচ্ছা তুমিই বলো কাউসারের মা, মানুষ এতটা সুন্দর হয় কেমন করে? আমাদের বড় বৌমাও সুন্দর, কিন্তু ছোট বৌমার ধারে কাছেও না। আমি আরও ভেবেছিলাম বড় বউয়ের মতো সুন্দরী রূপবতীর সংখ্যা বিরল, কিন্তু আমার ভাবনা এখন ভুল প্রমাণিত হলো। আগে জানতাম কওমি মাদ্রাসার মেয়েরা সাধারণত গুণবতী এবং সংসারী হয়, কিন্তু সেখানে যে পরীরাও অবস্থান করে ছোট বৌমাকে না দেখলে বিশ্বাসই হতো না। রমজান মিয়ার দিকে তাকিয়ে টিটকারি স্বরূপ হাফসা বেগম বললেন, হইছে, অনেক প্রশংসা বাণী শুনেছি, এবার আমার হাতটি ছাড়েন, বৌমা এসে যাবে। চিমটি কেটে হাফসা বেগমের হাতটি ছেড়ে রমজান মিয়া বললেন, ও আচ্ছা, তোমার হাত ধরে রেখেছি, ভুলেই গেছি, বয়স হয়েছে বুঝোই। জি, বুড়ো বয়সে আর ঢং করতে হবে না। কথাটি তুমি ভুল বললে। কি রকম ভুল বললাম? এই যে বললে বুড়ো বয়সে ঢং করতে হবে না, এখানে ভুলের কি হলো? এখানে ভুল হলো যে ঢং করার কোনো বয়স নেই। মনে রং থাকলে যে কোনো সময়ে ঢং করা যায়, শুধু আত্মার শান্তি দরকার। বুড়ো বয়সে এই কথাগুলো আপনি কোথা থেকে আবিষ্কার করেন? আগে তো এমন কথা বলতেন না, সারাক্ষণ একটা ভাব নিয়ে থাকতেন। আগের দিন বাগে খেয়েছে, তখন বই পড়ার নেশা ছিল না, শুধু ক্লাসের পড়া পড়েছি, মাস্টার্স করেছি, এখন শিক্ষণীয় বই পড়ি, অনেক কিছুই জানতে পারি, আর জানা বিষয়গুলোই মাঝে মধ্যে তোমার কাছে প্রয়োগ করি। প্রয়োগ করতে হবে না, একটু সরে বসুন, মিম আসছে। এভাবে আমাদের বসে থাকতে দেখলে মেয়েটি লজ্জা পাবে। ঠিক বলেছ, দূরে বসলাম। তবে আমার মন বলছে জন্ম না দিয়েও একটা মেয়ে পেতে যাচ্ছি আমরা। আল্লাহ যেন তাকে আমাদের মেয়ের মতোই কবুল করে নেন, আমিন। স্বামী স্ত্রীর আলোচনার মধ্যস্থের ট্রে হাতে আগমন করলো মিম। সালাম দিয়ে হাসিমুখে কক্ষে প্রবেশ করলো। ওনাদের হাতে চায়ের কাপ ধরিয়ে রান্নাঘরে ফিরে এলো। 1 কাপ চা কাজের বুয়াকে দিয়ে 2 কাপ তাদের কক্ষে নিয়ে গেল। নূরে আলম তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে, ঘুমে বিভোর। কফির কাপ দুটো টেবিলে রেখে নূরের শিওরে বসে ভাবতে লাগলো মিম, প্রিয় মানুষটিকে জাগ্রত করার ব্যাপারে। না থাক, ডাকা যাবে না। ঘুমন্ত মানুষকে অদ্ভুত রকম সুন্দর লাগে, আরও কিছু সময় ঘুমোক তাহলে। নিমেষ হারা হয়ে তাকিয়ে রইল মিম। কেটে গেল মিনিট কয়েক। নূরের দাড়ি আর চুলে প্রেমময় হাত বোলালো মিম। কোমল হাতের স্পর্শে ঘুম ভাঙল নূরের। মিলল চোখের পাতা, পলকহীন চেয়ে রইল মিম। অপলক মিমকে তাকিয়ে থাকতে দেখে আবারও প্রেমে পড়ল নূর। মেয়েটার কি সাংঘাতিক চাহনি, কলেজা ছেঁড়ার মতো। প্রতিটি মুহূর্তে নূরের প্রেম নবায়ন হয়ে ধরা দিচ্ছে। সেকেন্ডে পরিবর্তনের পূর্বে প্রেমে পড়তে ইচ্ছে করছে তার। আর এটাই মনে হয় হালাল প্রেমের স্বাদ, কখনো শেষ হবার নয়। মিমের বাহু চেপে ধরে ঝাঁকুনি দিয়ে নূরে আলম বলল, আচ্ছা তুমি কি আমায় মারতে চাও? মেরে ফেলবে? অধিক বিস্ময়ের চাহনিতে জানতে চাইল মিম। ওমা, আজব কথা শোনালেন আপনি। আপনাকে মারতে যাব কেন আমি? এটা কেমন কথা? বোঝো না এটা কেমন কথা? এভাবে যদি ঘায়েল করা দৃষ্টি ফেলে তাকিয়ে থাকো, তাহলে পিপাসিক্ত মন আমার থাকবে কেমন করে? পিপাসা নিবারণ করে নিলেই হয়। এখানে এত ভাবনা করার কি আছে? যেভাবে বর্ণনা করেছেন কথাটি, আমি তো ভয় পেয়েছিলাম। আচ্ছা, ভয়ের কথা বাদ, আমার খুব জানতে ইচ্ছা করে তোমার ওই মায়াবী মুখ আর চাহনিতে সৃষ্টিকর্তা কোন জাদু ঢেলে দিয়েছেন? কোনো জাদু নয়, স্বামীর প্রতি আনুগত্য। জাদু তৈরি হয় ভালোবাসা থেকে। এবার উঠে কফি পান করে নিন, অন্যথায় ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হতে দাও, বউ আছে গরম করে আনবে। এটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি বরং আমায় অবগত করো, কফিতে চিনি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কেন দিলে? চিনি ছাড়া কফি হয় নাকি? তোমার ঠোঁটেই তো মিষ্টি ছিল। কফি বানিয়ে কাপে একটু চুমু খেতে, ব্যাস মিষ্টি হয়ে যেত, চিনিটা বেঁচে যেত। ওরে আল্লাহ রে, আপনি কি এখন উঠবেন, কফি পান করবেন? নয়তো আমি কফির কাপ রেখে এলাম। কফি তো সবাই পান করে, আমি পান করব ভিন্ন কিছু। নতুনত্ব তোমাকে, তোমার স্পর্শ করা পানিকে। আমার জন্যে ওটাই কফি হবে। অথচ আমি যে ভেবেছিলাম সূর্যের রোশনি যখন বিছানায় পড়বে, দুজনে তখন মুখোমুখি বসে কফি পান করব। আমার স্বপ্ন বুঝি স্বপ্ন রয়ে গেল। নূরে আলম এক ঝটকায় শরীর থেকে কাঁথা ফেলে উঠে বসল। কফির কাপ দুটো এগিয়ে দিল মিম। কাপ হাতে অপলক তাকিয়ে রইল নূর।
উজ্জ্বল শুভ্র ললাট নাড়িয়ে মিম বলল, এভাবে শুধু চেয়ে থাকলে হবে নাকি কফি পান করা লাগবে? কি করব বলো? তোমার জাদুকাময় অভূতপূর্ব মায়াবী মুখটি থেকে চোখ সরাতে ব্যর্থ হচ্ছে বারংবার। তুমি তোমার গোলাপি ঠোঁটে কফি পান করো, আমি অপলক চেয়ে থাকি মায়াবী মুখে। আপনার ঠোঁট যদি শুকনো থাকে তাহলে আমার ঠোঁট কেমনে কফি স্পর্শ করবে? আপনাকে রেখে আমার মন খেতে চাইবে? ঠোঁটের সাথে কফির কি সম্পর্ক? চায়ের সাথে চিনির যে সম্পর্ক, চা আর কফি কি এক হলো? দুটোকে এক ভেবে নিলেই হলো। লজ্জামুখ হয়ে কফির কাপটা হাতে নিল নূর। মিমের চোখে চোখ রেখে কাপে চুমুক দিল সে। মিমও কয়েক চুমুক পান করলো। কাপ দুটো টেবিলের উপর রাখা হলো। মিমের কাপটি আলতো করে নূরে আলম হাতে নিল। কাপের সেই অংশে ঠোঁট স্পর্শে কফি পান করেছিল মিম, ঠিক সেই অংশটিতেই মিমের দিকে তাকিয়ে চুমুক দিল নূর। অজানা এক ভালোবাসার ঝড় খেলে গেল মিমের অন্তরাবেশে। মিমও অনুসরণ করলো প্রিয় মানুষটিকে। দুজনে দুজনার চোখাচোখিতে প্রেম পড়ল নতুন করে। শোনা গেল দরজায় করাঘাত। জানতে চাইল নূর কে। জবাব দিল কাজের মহিলা। নাস্তা খাওয়ার জন্য খালুজি ডাকতেছেন। সহজ গলায় নূরে আলম, আচ্ছা তুমি যাও, আমরা আসতেছি। কাজের মহিলা চলে গেল। নূরে আলম কফি শেষে আপন কক্ষ ছেড়ে বের হলো। পারিবারিক খাবারের টেবিলে আসলো। নাইম ব্যতীত সবাই খাবার সামনে উপস্থিত বসে আছে। নূরকে একা আসতে দেখে কাউসার জিজ্ঞেস করলো, কি রে তুই একা কেন? তোর বউকে নিয়ে আয়। নূরে আলম এগিয়ে এসে শান্ত ভাষায় জবাব দিল, তোমার সামনে আসা জায়েজ নেই তার, তাই সে আসবে না, পরে খাবে। রিয়া তখন অদ্ভুত ভঙ্গিময় সুর করে বলল, তার মানে আমরা এখানে খাবো আর তার জন্য ঘরে নিয়ে যেতে হবে? এটা কেমন কথা? নূর একটু কর্কশ কণ্ঠে জবাব দিল, তার জন্যে খাবার ঘরে নিয়ে যেতে হবে না কারো। আমাদের খাবার শেষ হলে সে একাই এসে নিয়ে যাবে। কাউসার এবার আশ্চর্যের স্বরে বলল, তুই রিয়ার সামনে আসতে পারিস, নাইম আসতে পারে, তাহলে তোর বউ আমার সামনে এলে সমস্যা কোথায়? নূরে আলম পানের গ্লাস হাতে নিতে নিতে জবাব দিল, আমি এতদিন মাদ্রাসায় ছিলাম, মাঝে মধ্যে বাসায় এলেও ভাবির সাথে আমার তেমন একটা দেখা হতো না। খুবই কমই সাক্ষাৎ হয়েছে, হাতে গোনা 4-5 দিন হবে হয়তো, তাও অনিচ্ছায়। গত বছর তোমাদের দুজনের বিয়ের পূর্বে কোনো একদিন তোমার বন্ধুদের সাথে যখন ছেলে মেয়ে বন্ধু নিয়ে তর্ক হয়েছিল, সেদিন শুধু ভাবির মুখের দিকে তাকে কয়েকটা কথা বলেছিলাম। এরপর আজও তোমার বউকে ভালোভাবে দেখিনি, আর এক টেবিলে খাওয়া তো দূরের কথা। তাছাড়া নাইম কেন তোমার বউয়ের সামনে যায় এটা তাকে জিজ্ঞেস করো। সে কি জানে না দেবর ভাবি সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? শুধু কালিমের সার্টিফিকেট নিলেই হবে, না আমলও করতে হবে? দেবর ভাবি সম্পৃক্ত বেশ কিছু হাদিস রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। এক আনসার সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, দেবর ভাবির ব্যাপারে কি হুকুম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দেবর হচ্ছে মৃত্যুতুল্য। কাউসার এবার নরম স্বরে জানতে চাইল, তাহলে এখন তুই কি করতে চাচ্ছিস? পরিবারকে আলাদা করবি? নূরে আলম তার সর্দীয় মা বাবার দিকে তাকিয়ে বলল, নারী পুরুষ সবাই একত্রে এক টেবিলে কখনো খাবার খাওয়া সম্ভব হবে না। আগে পরে কিংবা পুরুষ এবং নারী আলাদা করে খেতে হবে, অন্যথায় সম্ভব না। কাউসার একটু ধমকের স্বরে বলল, কেন সম্ভব না? সমস্যা কি তোর? নূরে আলম বিনয়ের সাথে মস্তক অবনত করে জবাব দিল, ভাবির সামনে আমার যেমন পর্দা করা ফরজ, ঠিক তেমনি আমার বউয়ের সামনেও তোমার পর্দা করা ফরজ। তাই সকলে একত্রিত খেতে চাইলেও তোমার বউ খাবার টেবিলে উপস্থিত থাকলে আমি থাকতে পারবো না, আর আমার বউ উপস্থিত থাকলে তুমি আর নাইম থাকতে পারবে না। কাউসার রেগে মেগে বলল, তুই তোর বউকে নিয়ে থাক, আমি চলে গেলাম। নূরে আলম তার ভাইয়ের দিকে 2 কদম এগিয়ে বলল, খাবার ছেড়ে তোমার যেতে হবে না, আমার বউয়ের জন্য আমি খাবার নিয়ে যাচ্ছি। বাটি ভরে নাস্তা হাতে আপন কক্ষে চলে গেল নূরে আলম। রমজান মিয়া আর হাফসা বেগম নিশ্চুপ বসে রইলেন। উভয় সন্তানের কথাগুলো শুনছেন, টু শব্দও করেননি তারা। সময় হয়তো উল্লেখ করবে নীরবতার কারণ। নূর আলম দরজা ঠেলে ঘরে প্রবেশের সাথে সাথে মিম কাছে এসে অসাহিত্যের কণ্ঠে বলল, আমার জন্য আপনাকে কথা শুনতে হলো। টেবিলে নাস্তা রেখে মিমের বাহুতে ধরে আশ্বাসের সুরে বলল, নূর
দূর পাগলি, আমাদের পরিবার জেনারেল শিক্ষায় শিক্ষিত। ওনারা ইসলাম সম্পর্কে এতটা জ্ঞাত নয়, তাই ওনাদের বোঝাতে একটু সময় লাগবে। আশা করি ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। পর্দার ব্যবস্থা আছে, শুধু সবাই একত্রিত হয়ে খাবারের সমস্যা। এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। ব্যথাতে গলায় মিম, তাই যেন হয়। আমার কারণে আবার পুরনো সম্পর্কে ফাটল তৈরি না হোক। আশ্বাসের সাথে নূর, তেমন কিছু হবে না। ইসলাম আমার আগে, সব ঠিক হয়ে যাবে, আমিন। রমজান মিয়া তার মেজ এবং বড় ছেলেকে ডাকলেন। পিতার কাছে উভয় সামনে এসে দাঁড়ালো, সামনাসামনি আসন গ্রহণ করলো। রমজান মিয়া সাধারণ ভঙ্গিতে জানতে চাইলেন, শোনো আমার সন্তানদ্বয়, পাঠ্য তালিকায় তোমাদের পড়ালেখায় একরকম সমাপ্ত। দুজনেই মাস্টার্স করেছ, একজন কমি মাদ্রাসা থেকে আর একজন জেনারেল। এখন আমার পরামর্শ হলো, তোমরা দুজনেই আমার ব্যবসার দেখভাল করবে এবং ব্যবসা থেকেই জীবিকা উপার্জন করবে। তবে হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রেটি নূরের জন্য বাধ্যতামূলক নয়। সে চাইলে কিছু সময় ফি সাবিলিল্লাহ মাদ্রাসায় পড়াতে পারে। এমন সিদ্ধান্তে কাউসারের বিবি একরকম তেরে এলো। প্রশ্নের ভঙ্গিতে বলল, দুজনেই আপনার ছেলে, একজন ব্যবসার জন্য বাধ্যতামূলক আর অপরজনকে ছাড় দেওয়া হবে কেন? এটা কেমন ইনসাফ হলো? রমজান মিয়া পুত্রবধূর দিকে ফিরে স্বাভাবিক জবাব দিলেন, দেখো মা, আমার ব্যবসার পেছনে বহু কর্মচারী কাজ করে। কর্মচারীরাই সারা দেশে মাল পরিবেশন করে। তার জন্য আমার ছেলেদের কষ্ট করতে হবে না, শুধু একটু দেখাশোনা করবে এই। কিন্তু নূরে আলমের ক্ষেত্রটি একটু ভিন্ন। সে যে বিষয় নিয়ে পড়ালেখা করেছে সেটা কোনো সাধারণ বিষয় নয়, অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ বিষয়, যা সবাই অর্জন করতে পারে না। আসমানি শিক্ষা, আল্লাহর আইন। তোমার স্বামীকে ব্যবসার ফাঁকে সুযোগ দিলে সে হয়তো অন্য চাকরির দ্বারা অর্থোপার্জন করবে, কিন্তু নূরে আলমকে সুযোগ দিলে তার শিক্ষা দিয়ে সে মানুষ গড়বে। আদর্শ শিক্ষাই সমাজকে শিক্ষিত করবে। রিয়া একটু মননীয় স্বরে বলল, আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে বাবা। আপনার ব্যবসায় লেগে থাকলে কি আমাদের চলবে? আমাদের একটা আয় ব্যয়ের ব্যাপার আছে না? তার উপর আমাকেও চাকরি করতে দেন না। রমজান মিয়া এবার রেগে মেগে কর্কশ কণ্ঠে বললেন, আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে তোমার ভাবতে হবে না মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা যদি সঠিক রাস্তায় পরিচালনা করতে পারে তাহলে চার পুরুষ খেয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, সে অবস্থা হয়েছে তোমার। শ্বশুরের কথায় তিরস্ব অনুভব করল রিয়া। বিরক্ত বোধে হনহনিয়ে পা বাড়ালো আপন কক্ষে। কাউসারের দিকে ইশারা করে রমজান মিয়া বললেন, আমি যা বললাম তাই হবে। নাস্তা খেয়েছ, এবার চালের আড়তে যাও। বিনা বাক্যে উঠে দাঁড়ালো কাউসার, ছুটল রিয়ার পিছু। কাউসার চলে যাওয়ার নূরকে ইশারায় জিজ্ঞাসা দিলেন রমজান মিয়া, তুমি কি করবে বলে সিদ্ধান্ত নিলে? নূরে আলম বিনীত স্বরে জবাব দিল, পূর্বে যে মাদ্রাসায় পড়েছিলাম সে মাদ্রাসার মোহতামিম সাহেব বলেছিলেন ওনার মাদ্রাসায় কয়েকটা ক্লাস করাতে, তাই আপাতত ভাবছি জালালাইন পর্যন্ত ক্লাস করাবো, আর বাকি সময় ব্যবসা এবং পরিবারের কাজেই মনোনিবেশ করব। নূরের সিদ্ধান্তে রমজান মিয়া খুশি হলেন। হাফসা বেগমের দিকে তাকিয়ে বললেন, দেখলে তুমি, আদর্শ গায়ে লেখা থাকে না, ব্যবহারে বুঝে আসে। সালাম জানিয়ে উঠে দাঁড়ালো নূর, পা বাড়ালো তার কক্ষে। মিম তখন বই পড়ছিল, ইতিহাসের বই, মাওলানা আশিম আমর রাহিমাহুল্লার বই। মিমের হাত থেকে বইটি সরিয়ে তার উড়িতে মাথা রেখে পরশ মাখা কণ্ঠে জানতে চাইল, একটু পর ক্লাস করাতে চলে যাব। চার দেয়ালে মৃত্যু দালান কোটায় তোমার মন বসবে, কি করবে? নূরের শিওরে বালিশি রেখে বুক সেলফের দিকে এগিয়ে গেল মিম। কওমিওয়ালা বইটি হাতে নিয়ে বলল, আপনার চলে যাবার পর সবার আগে এই বইটি পড়ব, তারপর একে একে আপনার বুক সেলফের সবগুলো বই অধ্যয়নের তালিকায় রাখবো। বাসায় যে একা থাকবো কে বলল আপনাকে? মায়ের সাথে গল্প, ভাবির সাথে দুষ্টমি, কাজের বুয়াকে সাহায্য করবে কে? সময় সে তো এমনি কেটে যাবে আপনার অপেক্ষায়। নূরে আলম শোয়া থেকে উঠতে উঠতে বলল, তবুও যদি সময়ের দীর্ঘতা প্রকাশ পায়, একাকিত্ব অনুভব করো, তাহলে ল্যাপটপ কিংবা মোবাইলে ফেসবুকিং অথবা অনলাইন ব্যবহার করতে পারো। বইটি রেখে নূরের হাতটি ধরে বিশ্বাসের ভঙ্গিতে বলল মিম, আমি জানি এবং মানি আপনি আমার থেকে অনেক বিচক্ষণ একজন মানুষ, তারপরও বলি আমারও মন চায় ফেসবুক বা অনলাইনে পড়ে থাকতে, কিন্তু এটা যে সম্ভব নয়। অসম্ভবের কি আছে? কেন সম্ভব নয় তাই বলো? কারণ
আমার ক্ষুদ্র জ্ঞান এবং বিজ্ঞানের থেকে শোনা অভিজ্ঞতা বলে ফেসবুক বা অনলাইন ব্যবহার করলে একদিন না একদিন যে কোনোভাবে শয়তানের ধোকায় পড়ে পরপুরুষের সাথে কথা বলতে হবে, কিংবা কারো লিখন অথবা অন্য কিছু আমার ভালো লেগে যাবে। আল্লাহ না করুক, হয়তোবা তার প্রতি আমি দুর্বল হয়ে পড়ব। আমি একজন মুসলমান নারী হিসেবে কখনোই চাইব না যে আমার স্বামী ব্যতীত অন্য কারো প্রতি দুর্বল হই কিংবা কথা বলি। এসব হারাম। তাছাড়া এটাও ঠিক, আপনার অবর্তমানে আমি লুকিয়ে অনেক কিছু করতে পারবো, কিন্তু এতে করে আপনাকে ধোঁকা দেওয়া বই কিছুই হবে না। সব আল্লাহ দেখবেন। যে মেয়েটি তার জীবন সাথীকে ধোঁকা দেবে সে কখনো সত্যিকারের রমণ হতে পারে না। আপনি কিন্তু সেই হাদিসখানা আমায় শুনিয়েছেন যেখানে বলা হয়েছে তাকওয়ালা বা আল্লাহ ব্যতীত সতী সাধ্বী স্ত্রী অপেক্ষা উত্তম আর কোনো নিয়ামত লাভ করেনি। তার স্বামী কোনো কিছুর আদেশ করলে তৎক্ষণাৎ সে আদায় করে, স্বামী তার দিকে তাকালে স্বামীকে সে খুশি করে দেয়, স্বামীর অনুপস্থিতিতে মঙ্গল কামনা করে, স্বামীর এবং তার নিজের অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে লজ্জা স্থান এবং ধন সম্পদের হেফাজত করে। মিমের জবাবে নূরে আলম ভীষণ খুশি হলো। খুশিতে আটকানা বনে গেল, জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, সত্যি তোমার থেকে আমি এমনটিই চেয়েছিলাম। উত্তম জবাব। তোমার জবাবে আমি মুগ্ধ। আবার নতুন করে তোমার জ্ঞানের প্রেমে পড়ে গেলাম। নূরে আলমকে সারিয়ে মিম বলল, ক্ষণে ক্ষণে প্রেমে পড়তে হবে না, এখন মাদ্রাসায় গিয়ে ক্লাস করান আর সময় মতো বাসায় ফিরে আসবেন। অপেক্ষায় থাকবে? সে কি আর বলতে হয়? প্রতিটি মুহূর্তেই পথ চেয়ে থাকব। যদি আসতে দেরি করি অপেক্ষা করব, তবুও যদি না আসি আবারও অপেক্ষা করব। রুহু চলে গিয়ে যদি দেহ আসে অপেক্ষা করব। কিসের? ওপারে ঘর বাঁধার। মিমকে সালাম জানিয়ে ডান হাতে চুমু খেয়ে গৃহ ত্যাগ করল নূর। কাউসার তার বউকে টাটা বাই বাই জানিয়ে বের হলো। কাউসার রওনা দিল আড়তের দিকে, আর নূরে আলম গেল মাদ্রাসায় পড়াতে। লোকে বলে মানুষ যে আদর্শ নিয়ে গড়ে ওঠে সেই আদর্শ সামনে রেখে পথ চলে। নূরে আলমের অনুপস্থিতিতে মিমের একান্ত সঙ্গী হলো আদর্শ কিছু বই। বই পড়তে অধিক ভালোবাসে। বই পড়া তার পুরনো অভ্যাসের একটি নিত্য রুটিন বলা যেতে পারে। বই রেখে এবার খোঁজ নিল শ্বশুর শাশুড়ির। তাদের সাথে গল্প করলো কিছু সময়। গেল রিয়ার কাছে। রিয়া তখন ফেসবুক বন্ধুদের সাথে বার্তা আদান প্রদান ব্যস্ত। দরজায় দাঁড়িয়ে সালাম জানিয়ে অনুমতিক্রমে রিয়ার ঘরে প্রবেশ করলো মিম। মিমকে দেখা মাত্রই নড়েচড়ে বসলো রিয়া। রিয়ার দিকে তাকিয়ে স্মিত হাস্যে জানতে চাইল মিম, তারপর ভাবি কেমন আছেন? মোবাইলে নিজেকে মগ্ন রেখে জবাব দিল রিয়া, এই তো ভালো, তুমি? ভাবনা কাতর জবাব দিল মিম, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। মিমের বুঝতে অসুবিধা হচ্ছে রিয়ার কৃত্যকর্মের ব্যাপারে। রিয়া কি আসলে এভাবে কথা বলে, না এখন ব্যস্ত আছে বলে মোবাইলের দিকে তাকিয়ে উত্তর দিচ্ছে? আবারও ভাবনার চোখে তাকিয়ে কিছুটা হেসে জানতে চাইল মিম, ভাবি কি খুবই ব্যস্ত? রিয়ার মোবাইলে তখন কল আসে। কাউসার বন্ধু কল দিয়েছে। মিমের দিকে তাকিয়ে কৃত্রিম হাসি উপহার দিয়ে রিয়া বলল, এখন একটু বিজি আছি, তোমার সাথে পরে কথা বলবো। বিছানা ছেড়ে উঠে গেল রিয়া। কথা বলার নীরব জায়গা হিসেবে বেছে নিল ঘরের ব্যালকনি। চলে গেল সেখানে। এক বুক হতাশা নিয়ে ফিরে এলো মিম। বেচারি মিম কত শখ করে গিয়েছিল ভাবির সাথে গল্প, দুষ্টমি আর হাসি তামাশায় লুটিয়ে পড়বে, অথচ ভাবি তার মোবাইলে আসক্ত। মোবাইল নিয়ে পড়ে আছে অসহায়ত্বের চেহারায়। কাজের বুয়ার কাছে গিয়ে আবেদনের স্বরে মিম বলল, আমাকে রান্না শেখাবেন? মিমের আবেদনে কাজের মহিলা বিবৃত হলো। আশ্চর্যের সুরে জবাব দিল, এই না না, ছোট সাহেব শুনলে মেলা রাগ করব। কাজের মহিলার ঘনিষ্ঠ হয়ে মিম বলল, উনি রাগ করবেন না, কারণ সবাই চায় তার ভালোবাসা মানুষের হাতে রান্না খেতে। আপনি আমাকে রান্না শেখালে আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আপনি আমারে লজ্জা দিয়া কথা কইতেছেন কেন? লজ্জা দিলাম কোথায়? সত্যি আমি রান্না শিখতে চাই। তাই বইলা এমনি অনুরোধ করবেন? জীবনে কিছু শিখতে হলে বিনয় হতে হয়, মাথা উঁচু করে শেখা যায় না। একদম হাসা কথা কইছেন, কিন্তু বড় বৌমা জানি কেমন। কারো ব্যক্তিগত ব্যাপারে আমাকে না জানানোই ভালো। কেন ছোট আম্মা? যা সত্যি তাই কইলাম। সত্যিটা বলাই গীবত, ইসলামে হারাম। তাইলে আর কখনো কমু না। এবার আমাকে রান্না শেখান। আচ্ছা চলেন,
বডিটা লন। তোমায় বিয়ে করে আনলাম 3 দিন, এর মাঝে একবারও বাড়ি যাওয়ার কথা স্মরণ করলে না। চলো তোমার বাবার বাড়ি দিয়ে আসি। পানির গ্লাসটা হাতে নিয়ে কথাটি ব্যক্ত করলো নূর। নূরের কথায় কেমন যেন হুঁশ ফিরল মিমের। মনে পড়ল বাড়ির কথা। গত 3 দিনে খুব একটা স্মরণে আসেনি বাড়ির কথা। স্বামীর সীমাহীন ভালোবাসায় নিজ পরিবারের কথা ভুলতে বসেছিল মিম। সত্যি বলতে নূরের প্রেমে অন্ধ হয়ে মত্ত কেটেছে কদিন। মিমের কপাল সামনে আঙ্গুল নাড়িয়ে নূরে আলম জানতে চাইল, কি ব্যাপার, বাবার বাড়ি যাবে না? যেতে ইচ্ছে করছে না? মিম তার দেহ সষ্টপ নাড়িয়ে নূরের গা ঘেঁষে দাঁড়িয়ে জবাব দিল, প্রেম অনলে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করিলে কি আর পরিবারের কথা মনে পড়ে? নূরে আলম কামনার হাসি হেসে বলল, সেই অনলে পোড়া ছাই গাত্রে মেখে তোমায় আলিঙ্গন করব বারে বারে। হুট করে উঠে গেল মিম। গোসলখানায় প্রবেশে বলল, যে প্রেমের আলিঙ্গনে পুড়িয়েছে আমার দেহ যৌবন, সব কিছু লিখে দিয়েছি তাহারে। কথাটি বলেই অদ্ভুত হাসিতে কটাস করে গোসলখানায় দরজা আটকে দিল মিম। নূরে আলম একলা বিছানায় গড়িয়ে গড়িয়ে হাসতে লাগলো। যে হাসির অর্থ হলো, এত সুখ কেন তবে এতদিন পরে ধরা দিল? আরও আগে কেন আমার জীবন রাঙ্গাতে নাহি এলো? ভেজে চুলে নূরের সামনে এসে কামনার দৃষ্টি ফেলে তাকালো মিম। টপ টপ পানি পড়ছে কৃষ্ণচূড়ের মুষ্টি বেয়ে। এমনিতেই আশেক হয়ে পড়ে আছে নূর, তার উপর মাসক হয়ে ভেজা চুলে কামনার চাহনি। পলকহীন তাকিয়ে আছে নূর, চক্ষু সরানো দায় ভীষণ দুষ্কর। কেটে গেল কয়েক মিনিট নীরবতায় দুটো প্রাণ। কেটে যাচ্ছে সময়, যাচ্ছে আরও সময়, পলক ফেলছে না কেউ। চুম্বকাকর্ষণ গভীর প্রেমালিঙ্গনে ডুবে আছে দুজন। হালাল প্রেম বুঝি এমনই হয়, যেখানে থাকে না সংশয়, দূরাবাসের কোনো ভয়। প্রেম সে তো আজন্ম অক্ষয়, হালাল প্রেম বুঝি এমনই হয়। নীরবতার চাদর সরিয়ে জানতে চাইল নূরে আলম, একজন মানুষকে আর কতবার গোসল করাতে চাও বলো তো? কাম্য চাহনিতে নীরবে জবাব, হয়েছে, আর গোসল করতে হবে না। এখন আপনি প্রস্তুত হন, বের হব আমরা। আমরা জানো কোথায় যাব? আপনার শ্বশুর বাড়ি। ও আচ্ছা, আমি তো পাঞ্জাবিটা পরিধান করব। সাদা, টেবিলের ওপর ভাঁজ করে রেখেছি। সাদা তোমার অনেক প্রিয়। হ্যাঁ, এত প্রিয় হওয়ার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনার পছন্দ, তাই আমারও পছন্দ। তুমি কোন কাপড় পরবে? একটা পরলেই হলো। আমাকে পরিয়ে দেখাবে না? যখন বাসায় থাকবো তখন। ঠিক আছে, তোমায় একদিন কালো শাড়ি আর লম্বা চুলে মন ভরে দেখব, হাতে মেহেন্দি আর পায়ে আলতা লাগিয়ে সাজাবো। ইস, দেখা যাবে। এখন প্রস্তুত হন। ইস, দেখা যাবে। এখন প্রস্তুত আমি। বিয়ের পর এই প্রথম নূরে আলম তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি বাটে গেল। কিনে নিল কয়েক কেজি মিষ্টি, খেজুর এবং বেশ কিছু ফল ফ্রুট। রুকসুম হিসেবে নেয়নি কিছু। রুকসুমের ব্যাগ শূন্য। রুকসুম পালন করেনি, তাই নূরের দাদি শাশুড়ি দুষ্টামির সুরে নূরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার নাতি জামাই, হীরাগনে আইসো? মাছ গোস্ত সহ আর কত কিছু আনতে হয়, জানো না? সামাজিক নিয়ম ভঙ্গ করছো। এখন তোমারে শুধু মরিচ ভর্তা দিয়ে খাওয়ামু। হাসি মুখে নূরের জবাব, দাদি আম্মা, কোরআন হাদিসের কোথাও এমন কোনো নিয়ম পাইনি যে নিয়মের ভিত্তিতে এগুলো আনতে হবে। আপনার নাতনি এবং নাত জামাই উভয় ইসলামী শিক্ষায় শিক্ষিত। তাহলে দুনিয়াবি নিয়মের পিছু কেন ছুটব? আমরা দেখব কুরআনী সমাজের নিয়ম, কুরআনী আইন, আল্লাহর সংবিধান। মানুষের নিয়ম দেখার সময় কোথায়? তাছাড়া হুজুর মানুষ 2-4 দিন না খেয়ে থাকার দারুণ অভ্যাস আছে। মরিচ ভর্তা দিলেও অসুবিধে নেই, খেয়ে ফানা ফানা করে দিব দাদু। নূরের দুষ্টু মিষ্টি করা জবাবে মিমের দাদি এবার নিচুপ। ওনার ঝুলিতে আর প্রশ্নের অবকাশ নেই। টিপু টিপু পায়ে ভিন্ন কক্ষে অবস্থান করলেন তিনি। মাথা নত করলেন কুরআনী সংবিধানের কাছে। দূষিত সমাজের নিয়মকে প্রাধান্য দেননি, এটা তিনি উত্তম মানসিকতার পরিচয় দিয়েছেন। মিমের বাড়ি ফেরার সংবাদে তার কজন বান্ধবীর আগমন ঘটে। দল বেঁধে তার মিমকে দেখতে আসে। বান্ধবীদের ভেতরে নুসরাত আর ইভা খুব কাছের বান্ধবী। নুসরাত কওমি বালিকা মাদ্রাসার পাশাপাশি কলেজেও পড়েছে। যদিও মিমের কাছে এই ব্যাপারটি অযৌক্তিক লাগে, তবুও বান্ধবীকে বলে এড়িয়ে যায় অনেক কিছু। বোঝানোর চেষ্টা করে সাধ্যমতো। বোঝাতে কমতি করে না মিম। নুসরাতের সম্পদশালী বাবার ভীষণ ইচ্ছে মেয়েকে উভয় শিক্ষায় শিক্ষিতা হিসেবে গড়ে তুলবে। তাই মাদ্রাসা এবং কলেজ
উভয় প্রতিষ্ঠানে পড়িয়ে যাচ্ছেন, এখনো পড়াচ্ছেন, কারি কারি টাকা ঢালছেন। আল্লাহই ভালো জানেন নুসরাতের আশা পূর্ণ, পিতার আশা কতটুকু পূর্ণ হবে। রঙিন ও ফ্যাশনে বোরকার দোকান যেন নুসরাতের ঘরে হরেক রকম বোরকা। নুসরাত আকর্ষণীয় বোরকা পরিধান করে আবার চক্ষু রাখে অনাবৃত। চোখও যে পর্দার অন্তর্ভুক্ত, এই ব্যাপারে তাকে সতর্ক করা হয়েছে বহুবার। মিম এমনও বলেছে যে তোমাদের মতো কিছু নামে শিক্ষিত মেয়েদের কারণেই ইসলামী শিক্ষায় শিক্ষিত এবং মহিলা মাদ্রাসার বদনাম হয়। রাস্তা দিয়ে হাঁটলে তোরা ড্যাব ড্যাব করে পুরুষদের দিকে তাকিয়ে থাকিস কেন? চোখের থেকে পর্দা সরিয়ে খোলা রাখার উদ্দেশ্য কি জানিস না? সমস্ত অপকর্মের সূচনাই হলো চক্ষু। তারপরও তুই চোখের উপরে পর্দা রাখিস না। যে মেয়েটি মহিলা মাদ্রাসার পরেও চোখ খোলা রাখবে, মনে রাখতে হবে সে মেয়েটি পরিপূর্ণ দিনদার নয়, শয়তানের ধোকায় পড়েছে। অঢেল অর্থ সম্পদে যা হয় আর কি, নুসরাতের বেলাতেও এর ব্যতিক্রম ঘটেনি। কদিন আগেই ইঞ্জিনিয়ার ছেলের সাথেই বিবাহ হয়েছে তার। সেও চাইতো তার স্বামী যেন স্মার্ট কোনো জেনারেল শিক্ষিত হয়। আল্লাহ তেমনই মিলিয়ে দিয়েছেন, স্বামীর সাথে বেশ ভালোই যাচ্ছে। নতুন ফুলের গন্ধ বলে কথা। ইবা হলো মিমের বাল্য বান্ধবী এবং চাচার মেয়ে। তার সাথেই স্কুলে পড়া হয়েছিল কয়েক বছর। ইবা এখন ঢাকায় অবস্থানে অনার্স করছে। তারও বিবাহ ঠিক হয়ে আছে রবিনের সাথে, যার জন্য সে ঢাকায় ভর্তি হয়েছে। বান্ধবীরা মিলে গল্পের হাড়ি পেতেছে। কখন সে যে হাড়ি ভেঙে গল্প ইতি নেবে উপরওয়ালাই ভালো জানেন। এমনিতেই নারী হলো কথার পেটুক, তার উপর যদি পুরনো স্মৃতির জটলা বাঁধে, গল্পের আসর জমে, তাহলে কি আর নিস্তার থাকে? গল্পের মাঝপথে মিমকে সম্বোধন করে নুসরাত জিজ্ঞাসা করলো, তোর ফেসবুক আইডির নাম কি রে? বল, সবাই অ্যাড হয়ে নেই। মৃদু হেসে জবাব দিল মিম, ফেসবুক বা অনলাইন কোনোটাই ব্যবহার করি না। কপাল কুঁচকে আশ্চর্যের স্বরে জানতে চাইল নুসরাত, কি বলিস, কেন করিস না? তখন না হয় ছাত্রী ছিলিস, সময় পাসনি বা পরিবার থেকে মোবাইল দেয়নি, এখন তো ফিরে আসিস, তাহলে সমস্যা কোথায়? নুসরাতের মোবাইলটা হাতে নিয়ে মিম জানতে চাইল, আচ্ছা আমি কেন ফেসবুক আইডি কিংবা অনলাইন ব্যবহার করব? যুক্তি ও দলিল উল্লেখ কর। আরে এতে অনেক কিছুই জানা যায়, সময় কাটে, পুরনো বন্ধুরা আছে। বুঝলাম তোর কথা, এবার তুই আমার যুক্তি ও দলিল শোন। যে কোনো বিষয়ে জানার জন্য আমার স্বামীর ঘরে অগণিত বই বিদ্যমান, তাতে দলিল সহ সবকিছু লিপিবদ্ধ করা। ফেসবুকের মিথ্যে এবং বানোয়াট সংবাদ জেনে প্রচার করে কেন গুনাহ কামাতে হবে আমার? কেন আমার মিথ্যে খবরাখবর জানতে হবে? এরপরে যখন একেবারে না হলেই নয়, তখন হয়তো অনলাইনের সাহায্য নেব। তাছাড়া স্বামী থাকতে অনলাইনের কি প্রয়োজন? তিনি আমার সকল প্রয়োজন মেটানোর হক রাখেন, এটা ওনার দায়িত্ব। তাহলে অনলাইন আর টু লাইন দিয়ে কি করব আমি? পরিবারকে মন থেকে সময় দিলে আর ভিন্ন স্থানে সময় কাটানোর প্রয়োজন হয় না। মোবাইল এবং অনলাইনের পিছু আমরা সময় দেওয়ার কারণে পারিবারিক বন্ধন বহু দূরে ছিটকে পড়ি। মোবাইল এবং অনলাইন যতদিন আমাদের সঙ্গী হবে, পরিবার থেকে আমরা ততই দূরে অবস্থান করব। শয়তান আমাদের দূরে নেবে। তাছাড়া ফেসবুক ব্যবহার করলেই তো কোনো না কোনোভাবে ছেলেদের সাথে কথা বলতে হবে, তখন হয়তো মনেরও পরিবর্তন ঘটতে পারে। অস্বাভাবিক কিছু নয়, ঘটবেই, অহরহ ঘটছে। তখন প্রিয় স্বামীকে অসহ্য লাগবে। কি দরকার এগুলো করার? আর তুই যে ছেলেদের সাথে চ্যাটিং করিস, অনেক কথাই বলিস, এটা কি তোর স্বামীকে ধোকা দেওয়া হয় না? নুসরাত একটু রাগান্বিত সুরেই জবাব দিল, শোন মিম, নিজে ভালো তো জগৎ ভালো। আমার মন তোর মতো এত ছোট নয় যে ফেসবুক ব্যবহার করলেই কারো প্রতি দুর্বল বা সমস্যা হয়ে যাবে। এই বস্তা পচা ডায়লগগুলোই আমাদেরকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, ধ্বংস করেছে। বাংলাদেশে এখন প্রায় 60-70% মানুষের সংসার ভাঙছে এই মোবাইল, ফেসবুক আর অনলাইনের কারণে। আদর্শ পরিবারের কোনো মেয়ে অযথা ফেসবুক নামক জাহান্নামে পা রাখতে পারে না। বর্তমান স্মার্ট মোবাইল আর অনলাইন অর্থই গুনাহে ভরপুর। ধ্বংসাত্মক ফেসবুকের দ্বারা আদর্শ মেয়েদের জীবনে অপকার ছাড়া উপকারের আশা করা যায় না। যেখানে উপকারের চেয়ে অপকারের অংশ অনেক বেশি, সেখানে যাওয়া বুদ্ধিমানের লক্ষণ নয়। শোন মিম, ছেলেরা ফেসবুক ব্যবহার করতে পারলে মেয়েরা কেন পারবে না? আমরা ব্যবহার করলে সমস্যা কোথায়? আমরা আমাদের মতো করে চালাই, কোনো সমস্যা নাই। ছেলে মেয়ে কারোর পক্ষপাতী আমি নই,
নিরপেক্ষতার কাতারে দাঁড়িয়ে কথাগুলো উল্লেখ করছি। তবে হ্যাঁ, ছেলেদের সাথে কখনো মেয়েদের তুলনা করা যাবে না, কেননা তারা হয়তো ফেসবুক কিংবা অনলাইনের মাধ্যমে নিজের যোগ্যতা প্রকাশ, লেখালেখি, কেনাকাটা, কাজকর্ম অথবা আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ সহ নানান বিষয়ে জড়াতে পারে। যদিও এমন উত্তম ছেলের সংখ্যা একেবারে নগণ্য যারা শুধু উপকার স্বার্থেই অনলাইন ব্যবহার করে। অধিকাংশই এই ধ্বংসাত্মক অনলাইনকে গুনাহের একটা বিশাল গোডাউন বানিয়ে রেখেছে। আর ছেলেদের সাথে মেয়েদেরকে ওরাই তুলনা করে যারা পশ্চিমা সভ্যতাকে প্রাধান্য দিয়ে নিজেদেরকে তাদের মতো মনে করে। তুইও কি তাদের রচিত চিন্তা লালন করিস? তাদের চিন্তা লালন করব কেন? আমি আমার মতো, তবে ফেসবুক ব্যবহার করতে আমার কোনো সমস্যা নেই। তোর সমস্যা না থাকলেও আমার আছে, তাই আমি ফেসবুক বা অনলাইন ব্যবহার করতে চাচ্ছি না। কারণ যেই পথে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অধিক, সেই পথে না চলে অতি উত্তম। আমরা তোর মতো এত ছোট মানসিকতা অধিকারী না যে সাধারণ দুটো কথা বললেই কোনো কিছুতে জড়িয়ে যাব। নিজের ওপর কনফিডেন্স আছে, আমাদের ফেসবুক ব্যবহার করতে সমস্যা হবে না। ব্যর্থতার চোখে ইভা আর নুসরাতের দিকে তাকিয়ে মিম বলল, তোদের উদার মানসিকতায় যা ইচ্ছা তাই কর, তবে নিজেদের প্রতি খেয়াল রাখিস, কোনো প্রকার সমস্যা যেন না হয়। এখন ভালোই ভালো রঙিন হোক তোদের জীবন। এমনি সময় ফুটফুটে একটা ছোট্ট বাচ্চা এসে মিমের কাপড় টেনে বলল, আংটি, তোমাকে আঙ্কেল ডাকে। মিম তাদেরকে বসতে বলে নূরের কক্ষে পথে এগিয়ে গেল। সালাম দিয়ে প্রবেশ করে নূরের একেবারে নিকটবর্তী হলো। এ যাবৎ নূরে আলম খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিচ্ছিল। মিমের আগমন টের পেয়ে উঠে দাঁড়ালো। হ্যাঙ্গার থেকে পাঞ্জাবি নিয়ে পরিধান করতে লাগলো। তাই দেখে মিম আশ্চর্যের স্বরে জানতে চাইল, কি ব্যাপার, কোথাও যাচ্ছেন আপনি? মিমের চুরি পরা ঝনঝন করা হাতটি ধরে খাটের উপরে বসতে বসতে জবাব দিল নূরে আলম, এখানে, অর্থাৎ তোমাদের গৃহে আপাতত আমার কোনো কাজ নেই, তাই তুমি থাকো। আমি আমার গৃহে অবস্থানের ফিকির করছি। সন্ধ্যার পর মাদ্রাসায় মিটিং ডেকেছেন, আমার উপস্থিতি একান্ত আবশ্যক। মিটিং শেষে বাসায় ফিরে যাব। 2-1 দিন পরে এসে নিয়ে যাব তোমায়। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব। এবং অবশ্যই আমরা অহেতুক অনলাইন এবং ফেসবুকে সময় অপচয় করার চেয়ে আমরা ইসলামিক কোনো বই পুস্তক, অবশ্য নিজেদের জ্ঞান অর্জন করার জন্য আমরা সবকিছু ব্যবহার করব, কিন্তু অহেতুক কোনো সময় আমরা অপচয় করব না। আল্লাহর রাস্তায় সবসময় আমরা সর্ব অবস্থায় সময় দেওয়ার চেষ্টা করব। সকলের সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।